মনে হচ্ছে এই আগস্ট পরবর্তী আগামী সেপ্টেম্বর মাসে, যে এই 26 সালের আগামী যে সেপ্টেম্বর মাস আসতেছে, এই মাসে ফ্যাসিস্ট তারেকের চ্যাপ্টার ক্লোজ হইয়া যাইতে পারে। ওই ভাইগা যাইতে পারে লন্ডনে। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে ফ্যাসিস্ট তারেককে একটা চিঠির মাধ্যমে নির্ধারিত 4 দিন সময় বেঁধে দিয়ে ওর কপাল বরাবর একটা সিল মেরে দেওয়া হয়েছে। বলা হয়েছে এরপরে একদিন যদি পার হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদির দরজা ওর জন্য বন্ধ। ফ্যাসিস্ট তারেক অফিসিয়ালি ভারতের কাছে একটা আবেদন করেছিল যে এই আগস্ট মাসের শেষ দিকে ওই ভারতে আসতে চায়। তার জবাবে ভারত গতকালকে দুপুরে ফ্যাসিস্ট তারেককে বলে দিয়েছে আগামী 22, 23, 24, 25 এর মধ্যেই তাকে ভারতে আসতে হবে। যদি তিনি এর মধ্যে আসেন তবে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদিজির সাথে তিনি সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু তারও সময় মাত্র 30 মিনিট। 30 মিনিটের জন্য তার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কিন্তু 25 তারিখ পার হয়ে যাওয়ার পর এই আগস্ট মাসের 26 তারিখের পর থেকেই ফ্যাসিস্ট তারেকের জন্য তার দরজা বন্ধ। অর্থাৎ বলেছেন এর পরে আগামী 1.5 বছরের মতো তার আর কোনো শিডিউল নাই তার সাথে সাক্ষাৎ দেওয়া। প্রত্যেক দিনের তার কাজের শিডিউল পূর্ব নির্ধারিত হয়ে গেছে। এরপরে তিনি সাংহাই সহ বেশ কয়েকটা দেশের সফরে এবং ব্রিক্সের সম্মেলন সহ তার একাধিক কাজ আছে। অর্থাৎ এর মাধ্যমে ফ্যাসিস্ট তারেককে তার দরজা যে বন্ধ ওর জন্য সেইটাই জানিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, দেশের জনগণ এখন বিদ্যুৎ এবং গ্যাসের মহা সংকটে ভুগতেছে। একেবারে জনজীবন হাহাকার। আর এর মধ্যে আগামীতে একেবারে পানির জন্য চরম সংকটে পড়বে তারা। কেন, তিস্তা এবং বুড়িগঙ্গার পানি পেতে হইলে অবশ্যই সেই পুরনো চুক্তি নবায়ন করতে হবে। গ্যাস এবং বিদ্যুৎ থেকে উত্তোলিত হইতে সমস্যার মোকাবেলা করতে হইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তথা কাঁচামরিচ থেকে শুরু করে প্রয়োজনীয় সকল জিনিসপত্রের সংকট থেকে বাঁচতে হইলে ফ্যাসিস্ট তারেকের ভারত সফর করতে হবে। আর যদি ওই না করে তাহলে এই মহা সংকটে পড়বে দেশের জনগণ। তারেক মনে করে আমি অনেক বড় হনু, ভারতে না গেলে তাদের অনেক কিছু উদ্ধার হবে না, শর্ত তুলে দেয়। মনে রাখবেন, ফ্যাসিস্ট তারেক ওই যে সামা পররাষ্ট্র, ওই যে খলিল আছে, ওর যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, এদের কারো উপর ওর আর আস্থা এবং বিশ্বাস নাই। আর এই কারণে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিবকে মুখপাত্র বানাইয়া তারেক কিছু জিনিস শিখাই দিয়ে মিডিয়ার সামনে পাঠাই দেয়। তারেক, তুই ভারতে যাইস না, তাহলে দেশের জনগণ বুঝবো তোর হাতির মতো একটা কলিজা। ফ্যাসিস্ট তারেক বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশের সাবেক 5 বারের প্রধানমন্ত্রী তাকে ফেরত চায়। ও বন্দি বিনিময় চুক্তিটা ওইটা পড়ছে, ওই কাগজটা কখনো পড়ে দেখছে? তার উপধারায় কি বলা আছে? রাজনৈতিক কারণে কারো বিরুদ্ধে ফাঁসির রায় হলে যদি হন তিনি আবার প্রধানমন্ত্রী সাবেক, এরপরে যদি হন বাংলাদেশের স্থপতির কন্যা, চিন্তা করা যায় তাকে ফাঁসির রায় দিবার তোমার সেই প্রত্যার্পণ তুমি সাইবার ঘটতে যাবে। চুক্তিটা পড়ে দেখ বেটাকে চুক্তির মধ্যে কি লেখা আছে। এরপরে ওই যে তালিবান শাহ জঙ্গি হাদি হত্যাকারী যারা গ্রেপ্তার হয়েছে তাদের ফেরত চায়, তাদের ফেরত দিবে। আর তুমি একটা তাদের কিছু একটা কাহিনী ঘটাই দিয়ে বলো মেরে গেছে নাকি। স্বীকারোক্তি, দেশের জনগণ ওদের থেকে তো স্বীকারোক্তি নিতে হবে। বিএনপি এবং জামাতিদের মধ্যে ঘাপটি মেরে থাকা, যারা নিজেদের লোককে হত্যা করা, আন্দোলন ভিন্ন দিকে প্রভাবিত করা, দেশের জনগণকে ভিন্ন দিকে প্রভাবিত করার যে চেষ্টা করা হয়েছে, এখানে যে অপরাজনীতি করা হয়েছে, ওদের মুখ থেকে দেশের জনগণ জানতে চায়, ওদের মুখ থেকেই জানবে দেশের জনগণ। এত সহজ না। ফ্যাসিস্ট তারেক মনে করে ওই যা বোঝে এটা দুনিয়ার কেউ বোঝে না। আরে বেটা, তুই এত সিরতে পারিস, এত সিরুইয়ার করে সিরুইয়া, যুক্তরাষ্ট্রে তুই এখনো নিষেধাজ্ঞা, কালো তালিকা ভুক্তের মধ্যে আসিস, পারলে সেই নামটা তুই বোঝ, যা সেইখানে তোর বাপ ডেভিল ইউনূসের রাইখা যাওয়া সমস্ত উত্তরাধিকারের সূত্রের সবকিছুতে মাইনে সবকিছু দিতেছিস, তা কালো তালিকা থেকে নামটা পারলে মোজ। বউরে তো পাড়াইছিলি, বউ তো যাইয়া ট্রাম্পের ধুইয়া মুইসা দিয়েও পারে নাই। ট্রাম্প তো না, তার যে সাঙ্গপাঙ্গ, দুই একজন সাঙ্গপাঙ্গ তো মুইসা কিছুই করতে পারে নাই। হবে কি ফ্যাসিস্ট তারেকের এই অপরাজনীতির কারণে, এই দুঃসাহসিকতার কারণে দেশের জনগণ সংকটে পড়বে, দেশের জনগণ এক মহা বিপর্যস্তের মধ্যে পড়বে। ওর ঘরের এসি ফ্যান এগুলো তো কখনো বন্ধ হয় না, গ্যাসের চুলা তো কখনো বন্ধ হয় না। হবে কি, ও বাইকে যাইব, বিপদে পড়বো দেশের জনগণ। দেশের জনগণের এই মহা সংকট থেকে মুক্তির পথ একটাই, বিএনপি জামাত জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের সকল ক্ষমতা জনগণের হাতে তুলে নেওয়া। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে অথবা বিভিন্ন সমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন বা যে তথ্যগুলো তুলে ধরছেন, শুরু থেকেই প্রশ্ন উঠছে যে এই বক্তব্যগুলো বা তথ্যগুলো তিনি কি নিজ থেকেই তুলে ধরছেন, নাকি কেউ তাকে ভুল তথ্য দিয়ে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার সুযোগ করে দিচ্ছেন।
কারণ তিনি যে বক্তব্যগুলো বা যে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন, নিশ্চয়ই সব নয়, তার বিশেষ বিশেষ কিছু হয় অসত্য, না হয় ভুল। এতে করে তিনি ট্রোলের শিকার হচ্ছেন। কারা ট্রোল করছে, কারা প্রশ্নবিদ্ধ করছেন, সেটি বড় কথা নয়। বড় কথা তার অনেকাংশই তো ভুল প্রমাণিত হয়েছে বা অসত্য প্রমাণিত হয়েছে। কিন্তু কেন একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাগুলো বের হবে? সবশেষ গত 15ই আগস্ট প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে একটি অনুষ্ঠানে বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি যা বললেন, তুমুলভাবে তা সমালোচিত হয়েছে। তার বক্তব্যটা একটু ছোট করে আপনাদের সামনে তুলে ধরি, আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, তারপর একটু আলোচনার সুবিধার্থে একটু বলি। তিনি বলছেন যে আমাদের এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে আনতে হয়, জাহাজের মাধ্যমে এনে যে স্টোরেজে রাখতে হয়, অর্থাৎ এলএনজি টার্মিনাল, সেটির কথা বলছেন। সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরের ফ্যাসিবাদী সরকার, এবং সেই 2টি ভাসমান জাহাজের একটিতে হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ায় গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, তিনি বলছেন যে বিগত 17 বছরে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার গ্যাসের একটি কূপও খনন করেনি বা সংশ্লিষ্ট সংস্থাকে কূপ খনন করতে দেওয়া হয়নি, বরং তারা এই সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। এই ধরনের তথ্য যখন জাতির সামনে তুলে ধরা হয়, তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। যতই বিরোধিতা খাতিরের জায়গা থেকে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন না কেন, সেটি মানুষের কাছে দারুণভাবে প্রশ্নবিদ্ধ তো হয়, হাসিরও সৃষ্টি করে। বলতে বাধ্য হচ্ছি, প্রকৃত সত্যটা কি আসলে? মানে এমন হয় যে 2টি, 4টি, 5টি কূপ খনন করেছে আওয়ামী লীগ সরকার 15.5 বছরে, সেটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় যে একটা কূপ খনন করেনি। কিন্তু আমি সে বিষয়ে পরে আসছি, গ্যাস কূপের বিষয়টি। এলএনজি স্টোরেজের ক্ষেত্রে বা এলএনজি টার্মিনালের ক্ষেত্রে তিনি যে বললেন যে আওয়ামী ফ্যাসিবাদী সরকার মাত্র 2টি এই স্টোরেজের ব্যবস্থা করে গেছে, তাহলে তিনি কি বলতে চেয়েছেন? এই মুহূর্তে যে বিদ্যুৎ সংকট, তা শুধুমাত্র এই 2টি এলএনজি টার্মিনাল আওয়ামী লীগ করে গেছে, তার একটি নষ্ট, এ কারণেই যাবতীয় বিদ্যুৎ সংকট। আবার এই 2টিই তো করে গেছে আওয়ামী লীগ, নাকি অন্য কেউ করেছে? তাহলে যেই বিদ্যুৎ সংকটের জন্য ওই এলএনজি টার্মিনালকে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, এই 2টি না করলে কি হতো? আওয়ামী লীগ গ্যাস কূপের ক্ষেত্রে পরিসংখ্যান দেওয়ার আগে একটি কথা বলে রাখি, অবশ্যই আওয়ামী লীগের 15.5 বছরের শাসনের জ্বালানিতে আমরা মোটামুটি আমদানি নির্ভরই থেকে গেছি, কথা সত্য। কিন্তু নিজস্ব উৎপাদন যে কিছু নেই তা তো নয়। এ কথাও সত্য যে আওয়ামী লীগ সরকার জীবাশ্ম জ্বালানিতে গুরুত্ব দেয়নি, সৌর বিদ্যুৎ যে পরিমাণ উৎপাদনের কথা ছিল সেটি পারেনি, সেদিকেও গুরুত্ব কম দেওয়া হয়েছে। মাটির নিচে কয়লা কোন পদ্ধতিতে উত্তোলন করা হবে সে বিষয়ে সিদ্ধান্তহীনতার কারণে কোনো ধরনের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এবং এই বিদ্যুৎ জ্বালানি খাতে অবাধে টাকা লুটপাট করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, এ কথাও সত্য। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সরকারের সব ধরনের কর্তা ব্যক্তিরা যে একই সুরে বলছে যে গত 17 বছরে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে কিছুই করেনি, একটা গ্যাস কূপ খনন করেনি, প্রকৃত সত্য হচ্ছে এই যে 15.5 বছরে আওয়ামী লীগের সময়, অর্থাৎ 2009 থেকে 2024 সালের জুলাই পর্যন্ত সেই সরকারটি 155টি গ্যাস কূপ খনন করেছিল, এবং এই যে 155টি গ্যাস কূপ খনন করেছে, তার মধ্যে 6টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, মানে সচল হয়েছে, উত্তোলন করা হচ্ছে গ্যাস। কোন 6টি? সুন্দরপুর, শ্রীকাইল, রূপগঞ্জ, নর্থ ভোলা, জাকিগঞ্জ এবং ইলিশা। এবং এই যে ভোলা গ্যাস কূপ ক্ষেত্রের উদ্বোধন করা হলো, সেটি আমি নিজে নিউজ কভার করতে গিয়েছিলাম।
যখন আমি মাঠে কাজ করতাম, টেলিভিশনে কাজ করতাম। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন গ্যাসের উৎপাদন ছিল 1744 MMCFD। সেখান থেকে উৎপাদন কিভাবে বাড়ানো যায় আওয়ামী লীগ কিছু উদ্যোগ নিয়েছিল। দেশীয় অনুসন্ধানে জোরদার, এই যেমন 155টি গ্যাস কূপ খনন করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির, নিশ্চয়ই আমরা জানি 2009 সালের আগে 2006 সালের শেষে এসে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল বা বিদ্যুৎ উৎপাদন হতো 3200 মেগাওয়াটের কাছাকাছি। সেই 3200 মেগাওয়াট থেকে আওয়ামী লীগ তো 17,000-এর বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে এবং সক্ষমতা দিয়ে গেছে 30 থেকে 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। অর্থাৎ অবকাঠামো রয়েছে, আমাদের জ্বালানি থাকলে সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এবং আমদানির ক্ষেত্রেও কিছু পদক্ষেপ নিয়েছে। এইসবের কারণে করোনা মহামারীর আগে দেশীয় গ্যাস উৎপাদন বেড়ে হয় 1744 থেকে 2750 MMCFD। এবং যদি শুধু গ্যাস উত্তোলন নয়, গ্যাসের উৎপাদন শুধু নয়, অবকাঠামোগতভাবেও উন্নয়ন করেছে। যেমন যে 2টি LNG টার্মিনালের কথা নিজেই বলেছেন প্রধানমন্ত্রী, সেটিও তো আওয়ামী লীগ করেছে। পাশাপাশি কি হয়েছে যে অনুসন্ধান কার্যক্রম ব্যাপকভাবে মোটামুটি সম্প্রসারিত করেছিল। দ্বিমাত্রিক সিসমিক জরিপ চালানো হয়েছে 31,281 লাইন কিলোমিটার। ত্রিমাত্রিক 3D জরিপ প্রায় 6,986 বর্গ কিলোমিটার এলাকায় করা হয়েছে। এই যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক সিসমিক জরিপ, এটা কি? এটি হচ্ছে ভূগর্ভস্থ শিলাস্তর, খনিজ জ্বালানি, তেল ও প্রাকৃতিক গ্যাসের অবস্থান নিখুঁতভাবে জানার জন্য দুটি আধুনিক পদ্ধতি। মানে ভূগর্ভের উপরে প্রচন্ড শব্দের উৎপাদন করে বৈজ্ঞানিক পদ্ধতি। যাই হোক, সে বিষয়ে বিস্তারিত না বললাম। পাশাপাশি সমুদ্র বক্ষেও, সমুদ্র অঞ্চলেও অনুসন্ধান চালানো হয়েছে। গভীর এবং অগভীর সমুদ্রে 12,642 লাইন কিলোমিটার মাল্টি ক্লায়েন্ট 2D সার্ভে সম্পন্ন হয়। আর গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের যে পরিসংখ্যান দেওয়া হয়, যদিও প্রথমে জানিয়েছি 6টি গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ 2009 সালে সচল গ্যাস ক্ষেত্রের সংখ্যা ছিল 23টি, আর 2024 সালে আওয়ামী লীগ সরকারের বিদায়ের আগে সেটি দাঁড়ায় 29টিতে। এখন এই যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তিদের অনেকের থেকে শুরু করে আমাদের খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত বললেন যে আওয়ামী লীগের 15.5 বছরে একটি গ্যাস কূপও খনন করা হয়নি। এটা তো ইনফরমেশন টেকনোলজির যুগ, তাই না? বিরোধিতা খাতিরে আমরা বিরোধিতা করতে পারি, সমালোচনা করতে পারি। হ্যাঁ, বলুন যে 15.5 বছরে আওয়ামী লীগ আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারতো জ্বালানি। 15.5 বছরে আওয়ামী লীগ আরো 155 জায়গায় 200-300টি গ্যাস কূপ খনন করতে পারতো, বাপেক্সকে আরো শক্তিশালী করতে পারতো। বলুন এই কথাগুলো, তাতে কোনো সমস্যা নেই। তাদের ত্রুটিগুলো তুলে ধরুন। লুটপাট হয়েছে, আমি তো নিজেই বললাম লুটপাট হয়েছে অবাধে। কিন্তু একবারে রাতকে আমরা দিনকে রাত করে দেবো কিভাবে? যখনই এই বিষয়গুলো ঘটে তখনই হাসি সৃষ্টি হয়, তখন সত্য কথাও গুজব বলে মনে হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।